চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হদিস নেই বরাদ্দের ২৪ লাখ টাকার। হাসপাতালের ভেতরে ও বাইরে ক্ষোভ, দ্রুত তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি। আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে সকাল সন্ধ্যা হরতাল। গাছের গুড়ি, বেঞ্চ ফেলে জেলার ২০টি স্থানে অবরোধ। জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট। বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে কোনো সংশ্লিষ্টতা নেই স্পষ্ট জানালো সেনাবাহিনী। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা। যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইউরোপীয় নেতারা। মস্কোর বিরুদ্ধে দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত ট্রাম্পের। এবং টি-20 বিশ্বকাপের ত্রিদেশীয় সিরিজ। ঘরের মাঠে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর ১টা সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা ও কম্পিউটার খাতে ২৪ লাখ টাকা খরচ দেখানো হলেও তার কোনো হদিস নেই। ৩ মাস আগে বরাদ্দ আসার পরও হাসপাতালের স্টোর রুমে উপকরণের অস্তিত্ব না থাকায় ক্ষোভ ছড়িয়েছে হাসপাতালের ভেতরে ও বাইরে। প্রকাশ্য বরাদ্দের টাকা গায়েব হওয়া নিয়ে এখন জেলা জুড়ে আলোচনা চলছে। সচেতন মহল বলছে, এই ঘটনায় দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে স্বাস্থ্য খাতে দুর্নীতি আরও বিস্তৃত হবে। চুয়াডাঙ্গা থেকে হোসেন মালিকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা ও কম্পিউটার আনুষঙ্গিক খাতে ২৪ লাখ টাকা খরচ দেখানো হলেও তার কোনো হদিস মিলছে না। ৩ মাস আগে বরাদ্দ আসার পরও হাসপাতালের স্টোর রুমে সেসব সামগ্রীর কোনো অস্তিত্ব নেই। এই ঘটনায় হাসপাতালের ভেতরে ও বাইরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত ১ জুন সদর হাসপাতালের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার সামগ্রী ক্রয়ে ২০ লাখ এবং কম্পিউটার ও আনুষঙ্গিক খাতে আরও ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী ক্রয়কৃত সব উপকরণ প্রথমে স্টোর কিপারের কাছে আসার কথা, কিন্তু ৩ মাস পেরিয়ে গেলেও স্টোরে কোনো সামগ্রী ঢোকেনি। অথচ গত জুনেই এই টাকা উত্তোলন করেছেন তত্ত্বাবধায়ক ডক্টর বিদ্যুৎ কুমার বিশ্বাস। সদর হাসপাতালের স্টোর রুম ঘুরে দেখা যায়, পরিষ্কার পরিচ্ছন্নতার সামগ্রী বলতে মাত্র ৪ কার্টুন জীবাণুনাশক রয়েছে। এর বাইরে ওই রুমে আর কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার সামগ্রী মজুদ পাওয়া যায়নি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রধান সহকারী আব্দুস সবুর বলেন, স্যার যেটা করছে ওরা স্যার একান্তভাবে নিজস্বভাবে করছে, আমরাও জানি না। তবে সরকারি টাকা আসলে পরে কিন্তু আসার পরে যে খরচ করতে হয় এমন না, মানে তাদের সাথে আগের থেকেও টাকা মানে কাজ করা হয়, ফান্ড আসলে পরে ওটা বিলকে তোলা হয়। এসব বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর বিদ্যুৎ কুমার বিশ্বাস কোনো মন্তব্য করতে রাজি হননি। এটা আমরা তথ্য দিতে পারছি না, আমরা তথ্য দিতে পারবো না, এগুলো অফিসিয়াল সিক্রেসি, এটা আমরা বলতে পারবো। উপকরণ ছাড়াই পুরো বরাদ্দের টাকা কি কাজে ব্যবহৃত হয়েছে এমন প্রশ্নের জবাবে কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর তিনি বলেন, বিষয়টি দেখতে হবে, তারপর জানাতে পারবো। আমাদের প্রতি বছর আমাদের যে আয় ব্যয় হিসাবগুলো সেটা অডিট হয়। বিগত বছরে অডিটগুলো সম্পন্ন হয়েছে। এখানে যদি কোনো কিছু ঘাটতি থাকে বা কোনো অসঙ্গতি থাকে, সেটা আমাদের অডিট টিম আসবে, তারা নির্ধারণ করবে। তবে কবে এই ব্যয়ের হিসাব জানাতে পারবেন তা নিশ্চিত করে বলেননি। জেলার প্রধান স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠানে এমন প্রকাশ্য দুর্নীতির খবর হতবাক ও ক্ষুব্ধ করেছে সাধারণ মানুষকে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডক্টর হাদি জিয়াউদ্দিন আহমেদ বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দেখভাল সহ অর্থনৈতিক নানা কার্যক্রম তত্ত্বাবধায়ক নিজে তদারকি করেন, আমাদের আন্ডারে না। তবে আমরা পরামর্শ দিতে পারি, আপনি ডিজি অফিসে কিংবা ডিডি অফিস অর্থাৎ স্বাস্থ্য পরিচালকের সঙ্গে কথা বলতে পারেন। প্রকাশ্য বরাদ্দের টাকা গায়েব হওয়া নিয়ে এখন জেলা জুড়ে আলোচনা চলছে। সচেতন মহল বলছে, এ ঘটনায় দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে স্বাস্থ্য খাতে দুর্নীতি আরও বিস্তৃত হবে।
বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা জুড়ে হরতাল ও সড়ক পথ অবরোধ কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এতে 4টি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় 3টি সংসদীয় আসন করে নির্বাচনী সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ করার প্রতিবাদও জানানো হয়। সোমবার সকাল 8টা থেকে হরতাল ও সড়ক পথ অবরোধ কর্মসূচি পালন শুরু হয়েছে। এই কর্মসূচি চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খুলনা ঢাকা মহাসড়কের দশানী নওয়াপাড়া কাটাখালী মোল্লাহাট সেতু, বাগেরহাট পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার, খুলনা মোংলা মহাসড়কের ভয়লা মোংলা বাসস্ট্যান্ড সহ জেলার অন্তত 20টি গুরুত্বপূর্ণ স্থানে সড়কের ওপর গাড়ি, গাছের গুঁড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। হরতালের অংশ হিসেবে নেতাকর্মীরা সকাল 8:30টার দিকে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা মেরে দেয়। পরে মিছিল সহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসেন নেতাকর্মীরা। জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডক্টর ফখরুল হাসানের গাড়ি আটকে দেওয়া হয়। পরে তিনি হেঁটে নিজ কার্যালয়ে প্রবেশ করেন। আমরা 3 দিন আলটিমেটাম দিয়েছি। আমরা আজকে সারাদিন হরতাল চলবে। আমাদের লাভ রক সাহেব আসছিলেন, সারা বাগেরহাটে আজকে হরতাল চলছে। প্রত্যেকটা স্পটে আমাদের নেতৃবৃন্দ, সর্বদলীয় নেতৃবৃন্দ আমরা এখানে আমরা অফিস বন্ধ করে দিচ্ছি। আমরা নির্বাচন অফিসে আমরা তালা দিয়েছি। আমরা ডিসি সাহেব আসছিলেন, আমরা তাকে ঢুকতে দেইনি। আমরা আমাদের সিদ্ধান্ত, সর্বোচ্চ সিদ্ধান্ত, আমাদের 4টে সিট, আমাদের এই 3টে পরিবর্তন না হয়ে 4টে রাখা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা সাধারণ মানুষকে কষ্ট দিতে চাই না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের 4টি আসন ফেরত দিতে হবে। বাগেরহাটের পর যে অবিচার করা হচ্ছে, এই অবিচার আমরা কোনোভাবে মেনে নেব না। আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ, আমাদের পরবর্তী জেনারেশনের কাছে আমাদের কৈফিয়ত দিতে হবে। কি কারণে, বিনা কারণে আমাদের সব কিছু ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা সব কিছু থাকার পরেও এই নির্বাচন কমিশন যে আমাদের একটি আসনকে বাদ দিয়েছে, এর প্রতিবাদে সারা বাগেরহাটের মানুষ আজকে রক্তক্ষরণ হয়েছে। তার প্রতিবাদে আমরা আজকে নির্বাচন অফিসে তালা দিয়েছি, জেলা প্রশাসক অফিসে আমরা অবরোধ করেছি, বাগেরহাটে হরতাল রেখেছি। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করা হয়। জানা যায়, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অমর্ত্য রায় এই রিট আবেদন দায়ের করেন। চলতি সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রিট আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, বিভিন্ন পদে 179 জন প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছেন, যার মধ্যে 10 জন সহ সভাপতি, 9 জন সাধারণ সম্পাদক পদপ্রার্থী। বিশ্ববিদ্যালয়টির পুরাতন প্রশাসনিক ভবনের সিলেট হলে একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM রশিদুল আলম এই তথ্য জানান। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে উৎসব মুখর পরিবেশ ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না। এর আগেও সেনাবাহিনী কর্তৃক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এতে আরও বলা হয়, এরপরও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা মাত্র, যা সার্বিক নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুভকামনা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ জুহায়ের আয়মান নামের পর্যটকের মরদেহ উদ্ধার হয়েছে। তিনি ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা।
সোমবার সকাল 6:30টার দিকে নিখোঁজের 16 ঘন্টার মাথায় কক্সবাজার পৌরসভার 1 নং ওয়ার্ডের সমিতিপাড়া সৈকতে মরদেহটি পাওয়া যায়। মরদেহটি উদ্ধারের পর কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সি সেফ লাইফগার্ডের সিনিয়র কর্মী মোহাম্মদ ওসমান। সি সেফ লাইফগার্ডের সিনিয়র কর্মী ওসমান জানান, রোববার বিকেল 3টার দিকে লাবণী পয়েন্ট সৈকতে গোসলে নেমে 3 পর্যটক স্রোতে ভেসে যাচ্ছিলেন। অন্য পর্যটকদের চিৎকারে রেস্কিউ বোটের সহযোগিতায় সি সেফ লাইফগার্ড কর্মীরা দুজনকে উদ্ধার করতে সক্ষম হন, কিন্তু আয়মান নিখোঁজ হন। এরপর দমকল বাহিনী, বিচ কর্মী, সি সেফ লাইফগার্ড কর্মীরা রাত 12টা পর্যন্ত তল্লাশি চালিয়েও তাকে পেতে ব্যর্থ হন। তিনি আরও জানান, সোমবার সকালে সমিতিপাড়া এলাকা থেকে খবর আসে সেখানকার সৈকত পয়েন্টে একটি মরদেহ ভেসে এসেছে। সি সেফ লাইফগার্ডের স্থানীয় সহায়তায় মরদেহটি তীরে তুলে আনে। নিখোঁজের স্বজন ও সংশ্লিষ্টরা গিয়ে মরদেহটি আয়মানের বলে শনাক্ত করেছেন। রাঙামাটিতে প্রথমবারের মতো কলার তন্তু ব্যবহার করে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন প্রকৃতি। নারী উন্নয়ন কর্মী নাইয়ুপ্রু মার্মা মেরির উদ্যোগে উৎপাদন শুরু হয়েছে এবং জেলার নারীদের জন্য বিনামূল্যে বিতরণের কার্যক্রমও শুরু হয়েছে। ওয়েভ কর্তৃপক্ষ বলছে পণ্যটি বাজারে ছাড়তে বিএসটিআই এর অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। শিগগিরই অনুমোদন পাওয়া যাবে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। দেখবো বলে স্বাস্থ্যসম্মত, পরিবেশ বান্ধব ও উচ্চ শোষণ ক্ষমতা সম্পন্ন স্যানিটারি ন্যাপকিন প্রকৃতি তৈরি হচ্ছে রাঙামাটিতে। দেশে প্রথমবারের মতো কলা গাছের তন্তু প্রক্রিয়াজাত করে তৈরি করা হচ্ছে এই ন্যাপকিন। ব্যতিক্রমী এই উদ্যোগের পরিকল্পনাকারী একজন নারী উন্নয়ন কর্মী। সম্প্রতি জেলা প্রশাসকের উপস্থিতিতে রাঙামাটিতে এই স্যানিটারি ন্যাপকিনের একটি প্রদর্শনীও সম্পন্ন হয়েছে। নারীদের অতি প্রয়োজনীয় এই ন্যাপকিনের বিশেষত্ব হচ্ছে এটি পুনর্ব্যবহারযোগ্য। নাইয়ুপ্রু মার্মা মেরি নামের এই উন্নয়ন কর্মীর হাত ধরেই রাঙামাটিতে সফলভাবে উৎপাদন শুরু হয়েছে পরিবেশ বান্ধব, পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিনের। ভারতের আহমেদাবাদে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ পরিদর্শনে গিয়ে এই প্রযুক্তির সন্ধান পান তিনি। তো একবার আমি আহমেদাবাদে গিয়েছিলাম অল ইন্ডিয়া রেডিওর একটা প্রোগ্রামে। তখন একজন নারী অংশগ্রহণকারী এসেছিলেন। তো উনি বলেছেন যে আহমেদাবাদে নাকি ওই স্যানিটারি ন্যাপকিন তৈরি হয়, কলা পাতার মাধ্যমে পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন ব্যবহার হয়। তো তখন থেকে আমি চিন্তা করলাম যে পার্বত্য চট্টগ্রামে সহজলভ্য কলা গাছের অ্যাভেলেবিলিটি আছে। তো প্রকৃতিকে কাজে লাগিয়ে কিভাবে একটু পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা যায়, এই চিন্তা নিয়ে আমরা এই কাজটি করেছি। তিনি আরও জানান, এটি একটি প্রকল্প ভিত্তিক উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে 5000 কিশোরী ও নারীকে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হবে। এরই মধ্যে বিতরণের কাজ শুরু হয়েছে। উইপ অর্গানাইজেশন মানে আমরা প্রত্যন্ত অঞ্চলে নারী এবং কিশোরীদেরকে নিয়ে কাজ করি, বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করি। তো কাজ করতে গিয়ে দেখা যায় যে প্রত্যন্ত অঞ্চলের নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয়, অনেক পিছিয়ে পড়া। মাসিক চলাকালীন সময় ওনারা অনেক দুঃখ দুর্দশার মধ্যে সময় পার করেন। তো সে চিন্তা থেকে আমরা চিন্তা করেছি যে তাদেরকে স্যানিটারি ন্যাপকিন কিভাবে বিনামূল্যে দেওয়া যায়। উইফ কর্তৃপক্ষ জানায়, পণ্যটি বাজারে ছাড়তে বিএসটিআই এর অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। শিগগিরই অনুমোদন পাওয়া যাবে। অনুমোদন পেলে বাজারজাত শুরু হবে। প্যাকেটের গায়ে ব্যবহার পদ্ধতি, ব্যবহারের পর করণীয় এবং এর উপাদানসমূহের বিবরণ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেওয়া রয়েছে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনা করতে সোমবার বা মঙ্গলবার ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্র সফরে যাবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, শিগগির রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলবেন তিনি। পাশাপাশি তার প্রশাসন মস্কোর বিরুদ্ধে দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই পদক্ষেপকে সঠিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন এবং ইউরোপীয় দেশগুলোকে রুশ জ্বালানি কেনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এরই মধ্যে রাশিয়া ইউক্রেনের ওপর যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় হামলা চালিয়েছে। এতে অন্তত 4 জন নিহত হয়েছেন এবং প্রথমবারের মতো কিয়েভে ইউক্রেন সরকারের প্রধান ভবনে আঘাত হানা হয়েছে।
রাশিয়া এই হামলায় অন্তত 810টি ড্রোন ও 13টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে। এ নিয়ে ট্রাম্প বলেন, পুরো পরিস্থিতি নিয়ে তিনি মোটেও খুশি নন। তিনি জানান, সোমবার বা মঙ্গলবার বেশ কয়েকজন ইউরোপীয় নেতা যুক্তরাষ্ট্রে আসছেন, তবে তিনি কাদের কথা বলেছেন তা স্পষ্ট নয়। মিশরের সিনাই পর্বত ও 6ষ্ঠ শতকের সেন্ট ক্যাথরিন মঠে বিলাসবহুল পর্যটন প্রকল্প গ্রেট ট্রান্সফিগারেশন প্রজেক্ট শুরু করেছে কায়রো সরকার। প্রকল্পে হোটেল, শপিং মল, নতুন রাস্তা ও বিমানবন্দর নির্মাণ সহ কেবল কার সুবিধা অন্তর্ভুক্ত থাকলেও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় বেদুইনরা এবং সেন্ট ক্যাথরিন মঠের ঐতিহাসিক ও আধ্যাত্মিক পরিবেশ। আন্তর্জাতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো উদ্বেগ প্রকাশ করেছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। মুসলিম, খ্রিস্টান ও ইহুদি ধর্মাবলম্বীদের কাছে সমানভাবে পবিত্র সিনাই পর্বত অর্থাৎ জাবালে মুসায়ে বিলাসবহুল মেগা রিসোর্ট করার উদ্যোগ নিয়েছে মিশর। এই পাহাড়ি মহান আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথা বলেছিলেন হযরত মুসা আলাইহিসসালাম। আবার এখানে অবস্থিত 6ষ্ঠ শতকের সেন্ট ক্যাথরিন মঠকেও ঘিরে আছে আধ্যাত্মিক মর্যাদা। জানা গেছে, মিশর সরকার চালু করেছে গ্রেট ট্রান্সফিগারেশন প্রজেক্ট নামে এক পর্যটন প্রকল্প, যার আওতায় এই পাহাড়ে তৈরি হচ্ছে বিলাসবহুল হোটেল, ভিলা, শপিং মল, নতুন রাস্তা, বিমানবন্দর, এমনকি কেবল কারও। আবদেল ফাত্তাহ আল সিসির সরকার এই প্রকল্পটিকে বিশ্বের সব ধর্মের জন্য মিশরের উপহার বলে প্রচার করছে। তবে এ উন্নয়ন প্রকল্প নিয়ে ক্ষোভ জমেছে স্থানীয় বেদুইন জেবেলিয়া উপজাতির মধ্যে। বহু প্রজন্ম ধরে তারা গার্ডিয়ানস অব সেন্ট ক্যাথরিন নামে পরিচিত, কিন্তু তাদের ঘরবাড়ি ও ইকো ক্যাম্প ভেঙে ফেলা হয়েছে, দেওয়া হয়নি ক্ষতিপূরণও। এমনকি কবরস্থান উচ্ছেদ করে পার্কিং স্থান তৈরি করতে তাদের কবর থেকে লাশ সরাতে বাধ্য করা হয়েছে। এদিকে এই প্রকল্প কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়েও উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে গ্রিসের সঙ্গে মিশরের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। ইউনেস্কো ইতিমধ্যেই উদ্বেগ জানিয়েছেন। তাদের মতে, সিনাইয়ের পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য ও নির্জনতা মঠের আধ্যাত্মিক বৈশিষ্ট্যের অংশ। সংস্থাটি মিশরকে প্রকল্প বন্ধ করে প্রভাব যাচাই ও সংরক্ষণ পরিকল্পনা তৈরির আহ্বান জানালেও তা কার্যকর হয়নি। সম্প্রতি ওয়ার্ল্ড হেরিটেজ ওয়াচও সেন্ট ক্যাথরিনকে বিপদাপন্ন ঐতিহ্য তালিকাভুক্ত করার দাবি তুলেছে। ব্রিটেনের রাজা চার্লস, যিনি সেন্ট ক্যাথরিন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক, এই স্থানকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করার আহ্বান জানিয়েছেন। এদিকে স্থানীয় প্রায় 4000 অধিবাসী খোলাখুলি মন্তব্য করতে ভয় পাচ্ছেন। সাংবাদিক মোহান্নাদ সাবরি বলেন, যেভাবে শারম এল শেখ সহ রেড সি রিসোর্টগুলো নির্মাণ করে বেদুইনদের সরিয়ে দেওয়া হয়েছিল, একই ঘটনা ঘটছে এখানে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ। তার আগে নভেম্বর মাসে খড়ের মাঠে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে একটি টি-20 ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজটি শুরু হবে 17 নভেম্বর থেকে, যেখানে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে 2 বার করে। প্রথম 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে, আর বাকি 5টি ম্যাচ সহ ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে। এই মৌসুমে এটি দ্বিতীয়বার যখন পাকিস্তানের নির্ধারিত দ্বিপাক্ষিক টি-20 সিরিজ শেষ পর্যন্ত ত্রিদেশীয় সিরিজে রূপ নিতে যাচ্ছে। আগস্টে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ হওয়ার কথা থাকলেও সেটি পরে সংযুক্ত আরব আমিরাতকে যুক্ত করে ত্রিদেশীয় সিরিজে পরিণত হয়। একইভাবে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের নির্ধারিত 3 ওয়ানডে ও 3 টি-20 দ্বিপাক্ষিক সিরিজের টি-20 অংশ বাতিল হয়ে এই ত্রিদেশীয় সিরিজে রূপ নিয়েছে। যদিও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ আগের মতোই হওয়ার কথা রয়েছে, যার সূচি পরে ঘোষণা করা হবে। এই সিরিজ দিয়েই এবার প্রথম পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে আফগানিস্তান। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হদিস নেই বরাদ্দের 24 লাখ টাকার। হাসপাতালের ভেতরে ও বাইরে ক্ষোভ, দ্রুত তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি। আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে সকাল সন্ধ্যা হরতাল। গাছের গুড়ি বেঞ্চ ফেলে জেলার 20টি স্থানে অবরোধ। জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট। বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচনে কোনো সংশ্লিষ্টতা নেই স্পষ্ট জানালো সেনাবাহিনী। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা, যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইউরোপীয় নেতারা। মস্কোর বিরুদ্ধে দ্বিতীয় ধাপে নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত ট্রাম্পের। এবং টি-20 বিশ্বকাপে ত্রিদেশীয় সিরিজ, ঘরের মাঠে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।